সবাইকে স্বাগত জানাই বং টেলিস্কোপের আরেকটি নতুন শিহরণ জাগানো এপিসোডে। আজকের গল্প শুধু ভয়ের নয়, এটি একখণ্ড ইতিহাস যেখানে মিশে আছে দেশপ্রেম, ত্যাগ আর অদম্য সাহসের অনন্ত এক কাহিনী। যে মাটিতে দাঁড়িয়ে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি, যে মাটির নিচে লুকিয়ে আছে হাজারো রক্তের দাগ, হাজারো না বলা গল্প। আর আজ আমরা তুলে আনবো ঠিক তেমনই এক কাহিনী, একটি পতাকার গল্প, যা কোনো কাপড় নয়। এটি একসময় ছিল বিপ্লবীদের হাতে ধরা স্বাধীনতার প্রতীক, যার জন্য তারা হাসি মুখে ঝাঁপিয়ে পড়েছিল ফাঁসির মঞ্চে। তাদের রক্তে ভিজে লাল হয়েছিল সেই পতাকা, এবং আজও সেই রং যেন ফিসফিস করে বলে, আমাকে ভুলে যেও না, আমার গল্প এখনো শেষ হয়নি। কিন্তু সতর্ক থাকুন, এই পতাকার সাথে আছে এক ভয়ঙ্কর অভিশাপ। যারা একে ছুঁয়েছে তাদের জীবনে নেমে এসেছে অদ্ভুত অন্ধকার। তবুও যদি সাহস থাকে তবে আমাদের সাথে থাকুন। আজকের গল্প আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে স্বাধীনতার আন্দোলনের সেই রক্তাক্ত প্রান্তরে, যেখানে দেশপ্রেম আর মৃত্যু ভয় একসাথে লড়াই করছে। শুরু হচ্ছে আজকের গল্প, রক্তঝরা পতাকা, বিপ্লবীদের শেষ ডাক। 1946 সালের জুন মাসের রাত, গঙ্গাপুর গ্রাম, নদিয়ার প্রান্তে। আকাশে কালো মেঘ, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন অদৃশ্য তলোয়ার আকাশ ছিঁড়ে ফেলছে। বৃষ্টি পড়ছে না, কিন্তু বাতাসে ভিজে মাটির গন্ধ আর অজানা এক চাপা ভয়ের আবেশ। গ্রামের প্রান্তে একটা পুরনো ইংরেজ আমলের স্কুল, গঙ্গাপুর হাই ইনস্টিটিউশন। 5 বছর আগে ব্রিটিশ সেনারা এটাকে জোর করে বন্ধ করে দেয়, কারণ এখানে বিপ্লবীরা গোপনে বৈঠক করত। এখন এটা ভুতুড়ে জায়গা, জানলার কাঁচ ভাঙা, দরজা আধখোলা এবং করিডোরে বাদুড় উড়ে বেড়ায়। অরিজিৎ চক্রবর্তী, বয়স 32, ইতিহাসের শিক্ষক। বাইরে থেকে দেখতে সাধারণ, কিন্তু ভেতরে তীব্র দেশপ্রেমী। সবাই শ্রদ্ধা করে কমরেড বলেই ডাকে। গ্রামের গোপন বার্তা পৌঁছে দেওয়া আর স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করাই তার নিত্য কাজ। কমরেড অরিজিৎ চক্রবর্তীর আজকের মিশন লাল পতাকা উদ্ধার। ভারতের স্বাধীনতার আগে, বিশেষ করে বিপ্লবী আন্দোলনে, অনেকে গোপন সংগঠন বা আঞ্চলিক বিপ্লবী দল নিজেদের পতাকা বানাতো। অনেক সময় সেটা পুরোপুরি লাল হতো বা লাল রঙের প্রাধান্য পেত, কারণ লাল রং ছিল ত্যাগ ও রক্তের প্রতীক। এটা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা এক গোপন বিপ্লবী দলের পতাকা। সেদিন রাতে খবর আসে পুলিশের হাতে বিপ্লবীদের খোঁজ পৌঁছে গেছে। তাদের প্রতীক সেই লাল পতাকা এখনো ব্রিটিশদের হাতে যায়নি। সেটা লুকিয়ে রাখা আছে স্কুলের সেই পুরনো টেলিগ্রাফ রুমে। যদি পতাকাটা উদ্ধার না হয় তবে সংগ্রামের মনোবল ভেঙে পড়বে। অরিজিৎ জানেন এই কাজটা বিপজ্জনক, কারণ ব্রিটিশ সৈন্যরা হয়তো এলাকাতেই আছে। তবুও তিনি কেরোসিন ল্যাম্প হাতে নিয়ে মাথায় একটা কাপড় বেঁধে রওনা দিলেন। ধানক্ষেত পেরিয়ে স্কুলের সামনে আসতেই তিনি থমকে গেলেন। দূরে বজ্রপাতের আলোয় দেখলেন গেটটা খোলা, আর কেমন একটা লালচে অন্ধকার করিডর ভেতরে ঢুকে গেছে। দরজায় হাত দেওয়ার সাথে সাথে একটা ঠান্ডা হাওয়া, একটা ঝাপটা এসে ল্যাম্পের শিখা কাঁপিয়ে দিল। ভেতরে ঢুকতেই মেঝেতে পড়ে থাকা ভাঙা বেঞ্চ, ছেঁড়া খাতা আর দেওয়ালে ফ্যাকাশে হয়ে যাওয়া দেশপ্রেমিকদের স্লোগান চোখে পড়ে। বন্দে মাতারাম, ইনকলাব জিন্দাবাদ। করিডরের একদম শেষে টেলিগ্রাফ রুম। হঠাৎ করে সেখান থেকে ভেসে এলো একটি শব্দ, একটা টিকটিক শব্দ। শব্দটা যেন পুরনো মার্স কোড সিগন্যাল, যা এত বছর পরেও বাজছে। কিন্তু এই টেলিগ্রাফ তো ব্রিটিশরা 1943 সালে খুলে নিয়ে গেছে। তাহলে এখন কে চালাচ্ছে? টেলিগ্রাফ রুমের ভেতরে দরজা ঠেলতেই ভেতরে যেন এক অদ্ভুত ভুতুড়ে দৃশ্য। মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল, তার উপরে মরচে ধরা টেলিগ্রাফ মেশিন, আর দেওয়ালের একপাশে একটা লাল পতাকা ঝুলছে, যেন কেউ অদৃশ্য হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে পতাকাটা। টেলিগ্রাফ মেশিনের কোড বাজছে, কিন্তু পাশে কেউ নেই, বরং কোডের সাথে মিশে আছে এক চাপা কান্না, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে কাঁদছে। অরিজিৎ ধীরে ধীরে কাছে গেলেন, পতাকাটা নামানোর জন্য হাত বাড়ালেন। হঠাৎ বজ্রপাতের আলোয় তিনি দেখলেন টেবিলের পেছনে 3 জন ভিজে পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে। চোখের মধ্যে শূন্যতা, গলায় দড়ির দাগ আর হাতে রক্ত ভেজা লাল কাপড়। টেলিগ্রাফ থেমে গেল, শুধু একটাই শব্দ শোনা গেল ফিসফিস করে, পতাকা বাঁচাও, পতাকা বাঁচাও, পতাকা বাঁচাও কমরেড, পতাকা বাঁচাও। টেবিলের পেছনে দাঁড়ানো 3 জনের চোখ যেন কোনো কালো আলো শুষে নিচ্ছে। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু গলায় পুরু দড়ির কালো দাগ। বৃষ্টি পড়ছে না, অথচ তাদের শরীর ভিজে, যেন নদীর তলা থেকে উঠে এসেছে। অরিজিৎ কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন। কেরোসিন ল্যাম্পের আলো কাঁপছে, আর দেওয়ালের ছায়াগুলো হঠাৎই লম্বা হয়ে মেঝেতে গড়িয়ে পড়ছে। টেলিগ্রাফ মেশিন আবার টিকটিক করা শুরু করলো। এবার শব্দটা আরো দ্রুত, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। হঠাৎ করে সেই ছায়া মূর্তিগুলোর ভেতর থেকে একজনের মুখ খুলল। তার কণ্ঠ যেন অনেক দূর থেকে ভেসে আসছে। সে বলছে, আমরা গঙ্গাপুরের বীর পতাকা নিয়ে ফিরছিলাম, কিন্তু ব্রিটিশরা ধরে ফেললো, গাছে আমাদেরকে ঝুলিয়ে দিল। আমরা মরে গেলাম, কিন্তু পতাকা এখনো মরেনি কমরেড। দ্বিতীয়জন ফিসফিস করে বলল, তারা চাইছে পতাকা নষ্ট করতে কমরেড। কমরেড, তুমি যদি বাঁচাতে চাও তবে আজ রাতের মধ্যেই
এটাকে নদীর ওপারে পাঠাতে হবে কমরেড। তৃতীয় সেই অতৃপ্ত ছায়াটির চোখ হঠাৎই রক্তলাল হয়ে উঠল। সে বলছে, কিন্তু সাবধান কমরেড, পতাকাকে হাতে নিলেই তুমি কিন্তু আমাদের সাথে বাধা পড়বে। আমাদের আত্মারা অতৃপ্ত, কারণ আমাদের শেষ মিশনের আগেই আমাদের দড়িতে ঝুলিয়ে দিল। অরিজিৎ ধীরে ধীরে হাত বাড়ালেন। পতাকাটা ছোঁয়ার মুহূর্তেই সারা ঘর কেঁপে উঠল। ল্যাম্প নিভে গেল। অন্ধকারে চারপাশে হাজারো কণ্ঠস্বর একসাথে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, পতাকা বাঁচাও। তার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, শীত দ্বারা বরফের মতো জমে গেছে। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল এক দৃশ্য। একই স্কুল বিল্ডিং, কিন্তু 1942 সাল। দেখলেন ব্রিটিশ সৈন্যরা তিনজন বিপ্লবীকে মারধর করছে, তারপর গলায় দড়ি দিয়ে স্কুলের প্রাঙ্গণে ঝুলিয়ে দিল। তাদের রক্ত ঝরছে আর বাতাসে উড়ছে সেই লাল পতাকা। অরিজিৎ হঠাৎ ধপ করে মেঝেতে বসে পড়লেন। আবার ল্যাম্পের আলো জ্বলল। ঘরটা পুরো ফাঁকা। পতাকা এখনো দেওয়ালে ঝুলছে, কিন্তু রং আগের চেয়ে অনেক গাঢ় লাল, যেন তাজা রক্ত মেখে আছে। টেলিগ্রাফ মেশিনে শেষবারের মতো আরেকটি বার্তা এলো, আজ রাত শেষ হওয়ার আগে নদীর ওপারে নিয়ে যাও কমরেড। বাকিটা কেটে গেল, যেন কেউ জোর করে থামিয়ে দিল। এখন অরিজিৎ জানে সময়টা খুবই কম, কিন্তু পতাকাটা হাতে নেওয়া মানেই হয়তো নিজের প্রাণ দিয়ে এদের সাথে বাধা পড়া। তবুও দেশকে বাঁচাতে সে কি এই অভিশপ্ত মিশন নেবে? রাত তখন 11:30। গঙ্গাপুর গ্রামের চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন সমস্ত প্রাণী নিঃশ্বাস চেপে আছে। অরিজিৎ পুরনো চামড়ার ব্যাগে লাল পতাকাটা ভাঁজ করে রাখলো। তার মনে হচ্ছিল কাপড়টার ভেতরে এখনো কেউ নিঃশ্বাস নিচ্ছে। প্রতিটা নড়াচড়ায় ব্যাগ হালকা করে কেঁপে উঠছে। টর্চটা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়তেই দূরে বজ্রপাত শুরু হয়। বৃষ্টির গন্ধ ছড়িয়ে পড়ছে, কিন্তু আকাশে মেঘের চেয়ে যেন অন্য কিছু ভারী হয়ে আছে। নদীর দিকে যাওয়া মাটির রাস্তা ধরে হাঁটছে অরিজিৎ। হঠাৎ সে শুনল পেছন থেকে একটা কর্মর শব্দ, যেন কেউ মাটির ওপর দিয়ে ভারী বুট পরে হাঁটছে। মাটির ওপর ভারী বুটের চাপ। টর্চ ঘুরে তাকাতেই তিনটে ছায়া দেখা গেল, ধীরে ধীরে কাছে আসছে। ছায়াগুলো লম্বা লম্বা, কিন্তু মাথা নেই। প্রতিটি ছায়া হাতে পুরনো বন্দুক ধরে আছে। একটা শীতল কণ্ঠ বাতাসে ভেসে এলো, যেখানে যাচ্ছিস সেখানে গেলে তুই আর ফিরবি না। অরিজিৎ দৌড়ে পাশের বাঁশঝাড়ের ভেতরে ঢুকে পড়লো, কিন্তু ছায়াগুলো ঠিক সেই বাঁশের ফাঁক দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তখন তার ব্যাগের ভেতর থেকে সেই লাল পতাকা হঠাৎ নিজে থেকেই অল্প আলো ছড়াতে শুরু করলো, আর ছায়াগুলো কেমন যেন মুহূর্তেই মিলিয়ে যায়। নদীর ধারে পৌঁছাতেই অরিজিৎ দেখলো কাঠের সেতুটা যেন নতুন বানানো হয়েছে, কিন্তু এই সেতু তো গত বছরে ঝড়ে ভেঙে গেছিল। সে ধীরে ধীরে পা রাখতেই সেতুর নিচ থেকে ফেনায় ভেজা হাত উঠে এসে তার গোড়ালি চেপে ধরল। নিচে জলের ফেনার মধ্যে থেকে কয়েকটা মুখ ভেসে উঠল। চোখটা পুরো ফাঁপা, ঠোঁট নেই, কপালে গুলির দাগ। তারা একসাথে ফিসফিস করে বলল, আমাদের ফেলে রেখে যাস না কমরেড, আমাদের ফেলে রেখে যাস না। পতাকা ফিরিয়ে দে কমরেড, পতাকাটা ফিরিয়ে দে। অরিজিৎ মরিয়া হয়ে ব্যাগটা বুকে চেপে সেতুর ওপারে দৌড়ালো। পেছনে তাকাতেই দেখলো সেতুটা ধীরে ধীরে কালো কুয়াশায় মিশে যাচ্ছে। সে জানে ভোর হওয়ার আগেই পতাকাটা নদীর ওপারে পৌঁছে দিতে হবে, কিন্তু সামনে এখনো সবচেয়ে ভয়ঙ্কর বাধা বাকি। কারণ নদীর অপর পারে জঙ্গলের ভেতরেই আছে সেই ব্রিটিশদের পুরনো ফাঁসির গাছ, যেটা থেকে এখনো নাকি মাঝরাতে দড়ির দুলুনি শব্দ শোনা যায়। অরিজিৎ নদীর সেতু পার হয়ে অন্ধকার জঙ্গলের ভেতরে পা রাখলো। চারপাশে শুধু পতাকার ফিসফিস, কিন্তু সেই শব্দের মধ্যেও একটা অদ্ভুত চরচর আওয়াজ মিশে আছে, যেন দড়ির টানাপোড়েনের শব্দ। প্রতিটা পদক্ষেপের সাথে সাথে বাতাস যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে, কিন্তু সেই আলো যেন এখানে ফিকে হয়ে যাচ্ছে। হঠাৎ দূরে দেখতে পেল একটা বিশাল পুরনো বটগাছ। ডালগুলো নিচে নেমে মাটিতে ছুঁয়ে আছে, আর সবচেয়ে মোটা ডাল থেকে ঝুলছে তিনটে দড়ি। প্রতিটা দড়ি যেন নিজে থেকে আস্তে আস্তে দুলছে। সে এগিয়ে গেলেই বাতাসটা ভারী হয়ে উঠল, আর একে একে দড়ির গায়ে ফুটে উঠল গলায় ফাঁস লাগানো তিনটি অবয়ব। সেই বিপ্লবীরা, যাদের চোখ একদম লাল, জিভ বেরিয়ে আছে, আর গলা থেকে হাড়ের চিৎচির শব্দ নড়ছে। একজন ফাঁসিতে ঝোলা সেই প্রেত অবয়ব হঠাৎ মুখ খুলে বলল, তুমি দেরি করছো কেন কমরেড? তারা তো আবার আসছে। তুমি দেরি করছো কেন? তাড়াতাড়ি করো। পেছন থেকে বুটের শব্দ আবার শুরু হলো। এবার শুধু একজনের শব্দ নয়, যেন পুরো একটা ব্রিটিশ দল জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে আসছে। দ্বিতীয় আত্মা ফিসফিস করে বলল, পতাকাটা গাছের গোড়ায় পুঁতে দাও কমরেড, রক্ত দিয়ে সিল করতে হবে। পতাকা বাঁচাও কমরেড, পতাকা বাঁচাও। ভারী ভারী বুটের শব্দ এখন একদম পেছনে। অরিজিৎ ঘুরে দেখলো মাটির কুয়াশা ছিঁড়ে বেরিয়ে আসছে সেই পুরনো ব্রিটিশ সেনাদের অবয়ব। সকলে যেন বিপ্লবী আন্দোলনের সময় মারা গেছে। তাদের ইউনিফর্ম ছেঁড়া, চোখ ফাঁপা, মুখে কোনো মাংস নেই, যেন তারা বহু আগে পচে গেছে, কিন্তু এখনো হাঁটছে। তাদের মধ্যে একজন, যেটা স্পষ্টতই ব্রিটিশ অফিসার, হাত তুলে ইশারা করলো অরিজিতের দিকে। Hey you, bloody Indian rascals, hand over the flag. অরিজিৎ ব্যাগ খুলে লাল পতাকাটা বার করলো। তার হাত কাঁপছে, কিন্তু সময়ও ফুরিয়ে আসছে।
সে কি গাছের গোড়ায় পুঁতে দেবে নাকি নদীর ওপারে আরো এগিয়ে নিয়ে যাবে? অরিজিৎ হাঁটু গেড়ে বটগাছের গোড়ায় বসে পড়ল। চারপাশের বাতাস এতটা ভারী যেন শ্বাস নেওয়াটা এখন কষ্টকর। মাটিতে হাত দিলে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে কাদা আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে আসছে। বিপ্লবীদের ফাঁসিতে ঝোলা দেহগুলো দুলছে, কিন্তু তাদের মুখে এখন কৃতজ্ঞতা আর ভয়ের এক অদ্ভুত মিশ্র হাসি। অরিজিৎ পকেট থেকে একটা ছোট্ট চাকু বার করলো। হাতের তালুতে কাটার সঙ্গে সঙ্গেই তাজা রক্ত বেরিয়ে এলো। অরিজিৎ সেই রক্ত দিয়ে পতাকার মধ্যে কি হাতের ছাপ দিল এবং সেই পতাকার কোণা দিয়ে মাটি খুঁড়তে লাগলো। প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়তেই জঙ্গলের শব্দটা থেমে গেল। বাতাস, বুটের আওয়াজ সব যেন মুহূর্তের জন্য গায়েব। পতাকার লাল রং গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, যতক্ষণ না পুরোটা কালচে রক্তলাল হয়ে গেল। তখনই 3 ফাঁসিতে ঝোলা আত্মারা একসাথে চিৎকার করে বলে উঠল, সিল করো কমরেড, সিল করো, নইলে তারা আবার চলে আসবে পতাকা দিতে। অরিজিৎ পুরো পতাকাটা মাটির মধ্যে ঠেলে দিল। রক্ত মাটিতে মিশে যেতে লাগলো, আর বটগাছের গোড়া থেকে যেন মাটি নিজেই গর্জে উঠল। ব্রিটিশ সেনাদের প্রেত ছায়াগুলো হঠাৎই কেঁপে উঠল, একে একে যেন গলে যাচ্ছে কুয়াশায়। আর সেই অফিসারের ফাঁপা চোখ থেকে একটা কালো ধোঁয়া কুণ্ডুলি পাক খেয়ে বেরিয়ে এসে আকাশে মিলিয়ে গেল। সব থেমে গেল। অরিজিৎ দেখলো মাটিতে একটা গাঢ় লাল দাগ, যেন চিরদিনের জন্য দগদগে ক্ষত হয়ে আছে। ফাঁসির দড়িগুলো খালি দুলছে, কিন্তু গাছে আর কোনো দেহ নেই। রাত প্রায় শেষের পথে। পূর্ব আকাশে হালকা আলো ফুটেছে, কিন্তু জঙ্গলের ভেতরে এখনো ঘন কুয়াশা। অরিজিৎ আবার সেই মাটি খুঁড়ে লাল পতাকা বার করলো। অরিজিৎ কাঁধে ভেজা লাল পতাকাটা বেঁধে হাঁটছে নদীর দিকে। সেই নদীর পাড়েই লুকিয়ে আছে বিপ্লবীদের আস্তানা। প্রতিটা পা ফেললেই পেছনে আসছে একটা অদ্ভুত ফিসফিসানি। তাড়াতাড়ি করো কমরেড, তাড়াতাড়ি করো, সূর্য উঠলে সব শেষ হয়ে যাবে কমরেড, সূর্য উঠলে সব শেষ হয়ে যাবে। নদীর ধারে সে এসে দেখলো বাঁশের সেতুটা কেমন যেন অচেনা লাগছে। কাঠে লালচে দাগ, যেন পুরনো শুকনো রক্ত। সেতুর মাঝখানে দাঁড়িয়ে আছে 3টে ফাঁসিতে ঝোলা বিপ্লবীর ছায়া। তাদের মুখে কোনো রাগ নেই, শুধু একটা গম্ভীর সতর্কতা। মনে রাখো কমরেড, পতাকা পৌঁছে দিলেই মুক্তি, কিন্তু পেছনে ফিরলে তুমি আর দিনের আলো দেখতে পারবে না কমরেড, তাড়াতাড়ি করো। অরিজিৎ মাথা নাড়ালো, দৃঢ়পদে এগিয়ে গেল। সেতু পার হতেই কুয়াশার মধ্যে থেকে বেরিয়ে এলো এক পুরনো ভগ্ন কুঠি। দরজার সামনে দাঁড়িয়ে কিছু মানুষ, ধুলোমাখা কুর্তা, চোখে তীব্র সংকল্প। তারা অরিজিৎকে দেখে একদম চুপচাপ দাঁড়িয়ে রইল, যেন অপেক্ষা করছিল সেই মুহূর্তের জন্য। অরিজিৎ বলে বসলো, এটা নাও কমরেড, এটা নাও, মিশন আমার কমপ্লিট। অরিজিৎ ভেজা পতাকাটা তাদের হাতে তুলে দিল। যেই মুহূর্তে পতাকাটা সেই বিপ্লবীদের হাতে গেল, বাতাসে এক অদ্ভুত বজ্রপাত প্রতিধ্বনিত হলো। বটগাছের গোড়া থেকে উঠল এক অদ্ভুত লালচে ধোঁয়া। তারপর যেন সেই ধোঁয়াটা আকাশে মিলিয়ে গেল। পেছনে অরিজিৎ তাকিয়ে দেখলো সেতুর ওপর দাঁড়িয়ে থাকা 3 ফাঁসিতে ঝোলা বিপ্লবী আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে কুয়াশায়। তাদের ঠোঁটে এক ক্ষীণ হাসি, আর কোনো যন্ত্রণা নেই। কিন্তু ঠিক মিলিয়ে যাওয়ার আগে তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, পথ শেষ নয় কমরেড, পথ শেষ নয়, পতাকা আবার ফিরে আসবে যখন দেশ আবার ডাকবে। অরিজিৎ গভীর শ্বাস নিল। নদীর ওপারে সূর্যের আলো পড়েছে, আর লাল পতাকা মৃদু বাতাসে উড়ছে। এবার রক্তের জন্য নয়, স্বাধীনতার জন্য। তবুও তার মনে এক অদ্ভুত শীতলতা, কারণ সে জানে পতাকার অভিশাপ হয়তো থেমে আছে, কিন্তু শেষ হয়নি। আজ আমরা যেসব পতাকা উড়াই, যেসব রঙের দিকে তাকালে গর্বে বুক ভরে যায়, তার পেছনে আছে হাজারো অজানা ত্যাগ। কেউ জীবন দিয়ে গেছে, কেউ ঘরবাড়ি ছেড়েছে, কেউ ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শেষ নিঃশ্বাসে শুধু বলেছে, বন্দে মাতারাম। আজ আমরা স্বাধীন, কিন্তু তাদের আত্মারা আজও আমাদের দিকে চেয়ে আছে, জিজ্ঞাসা করছে, তুমি কি সেই স্বাধীনতার মর্যাদা রেখেছো? তুমি কি এই পতাকার জন্য গর্বিত, নাকি সেটা শুধু তোমার কাছে এক টুকরো কাপড়? মনে রাখো, রক্তে রাঙানো এই মাটিই আমাদের দেশ। যারা আমাদের জন্য সবকিছু বিসর্জন দিয়েছে, তাদের কাহিনী ভুলে যেও না, কারণ স্বাধীনতা একদিনে পাওয়া যায়নি। এটা এসেছে প্রজন্মের পর প্রজন্মের ত্যাগে। যদি এই গল্পটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে পতাকার সামনে মাথা নত করো আর মনে মনে একবার বলো, বন্দে মাতারাম। আপনারা শুনলেন রক্তঝরা পতাকা, বিপ্লবীদের শেষ ডাক। একটি গল্প যেখানে মিশে আছে ইতিহাস, ত্যাগ আর ভয়ঙ্কর অভিশাপের ছায়া। যদি এই গল্প আপনার হৃদয়ে দাগ কাটে, যদি মনে হয় দেশপ্রেম আর রহস্য দুটোই একসাথে অনুভব করলেন, তাহলে এখনই এই ভিডিওতে লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কোন অংশটা, কোন মুহূর্তটা সবচেয়ে বেশি গায়ে কাটা দিয়েছে। আপনার বন্ধু, পরিবার বা যে কোনো মানুষ যদি আপনাদের মনে হয় এই গল্প শুনে কিছু অনুভব করবে, তাদের সাথে শেয়ার করুন, কারণ গল্প তখনই বাঁচে যখন তা অনেক মানুষ একসাথে শোনে। আর হ্যাঁ, এমন আরও ভয়ঙ্কর, রহস্যময় আর হৃদয় ছোঁয়া গল্পের জন্য বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী প্রতিটা গল্প প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। মনে রাখবেন, আমাদের ইতিহাসে যত আলো আছে তার সমান অন্ধকারও আছে, আর সেই অন্ধকারের গভীরে লুকিয়ে আছে হাজারো অনুচ্চারিত কাহিনী,
যা আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরব। তাই সাথে থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।